মধ্যপ্রাচ্যের বাইরে জনশক্তি রপ্তানিতে সম্ভাবনাময় গন্তব্যের নাম জাপান। সামনের 15 বছর দেশটিতে 1 কোটির বেশি কর্মী প্রয়োজন। কৃষিকাজ, নির্মাণ খাত, কেয়ার গিভার, অটোমোবাইল, শিপিং সহ 16 ক্যাটাগরিতে জাপানে জনশক্তি রপ্তানির সুযোগ থাকলেও বাংলাদেশ উল্লেখ করার মতো কর্মী পাঠাতে পারছে না। অন্যদিকে নেপাল, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক যাচ্ছে দেশটিতে। সংখ্যাটি বাংলাদেশের তুলনায় প্রায় 10 গুণ। ভাষা না জানা ও সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতার অভাবে দেশটিতে জনশক্তি রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। নেপালের থেকে জাপানে কর্মী পাঠানোয় বড় পরিবর্তন আসে 2022 সালে। এবছর দেশটি থেকে রেকর্ড 42,284 জন কর্মী জাপানে কাজের সুযোগ পান। বিপরীতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয় মাত্র 5,185 জন। সর্বশেষ 2024 সালে নেপাল 56,707 কর্মী পাঠিয়েছে সূর্যোদয়ের দেশখ্যাত জাপানে। কিন্তু বাংলাদেশ থেকে গেছেন মাত্র 3,574 জন কর্মী। আন্তর্জাতিক শ্রম সংস্থার পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান বলেন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রশিক্ষণের মান অপর্যাপ্ত। বেশিরভাগ প্রশিক্ষক জাপানি ভাষা ভালো জানেন না। প্রশিক্ষকরা সাধারণত জাপান ফেরত এবং আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ভাষা শিখেছিলেন। উচ্চ বেতনের কারণে প্রশিক্ষক আনতে বেসরকারি অপারেটরদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া পর্যাপ্ত N4 কোর্স নেই এবং এই স্তরের জন্য পর্যাপ্ত প্রশিক্ষকও নেই। এসব কারণে বাংলাদেশ থেকে আশানুরূপ কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তথ্য মতে জাপান অনুমোদিত 96টি রিক্রুটিং এজেন্সির মাত্র 30টি প্রতি বছর কর্মী পাঠাচ্ছে। 2004 থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত 20 বছরে এসব এজেন্সির মাধ্যমে মাত্র 5,014 জন কর্মী জাপান যেতে পেরেছেন। এছাড়া IM জাপান নামে একটি প্রকল্পের মাধ্যমে 2017 থেকে 2024 সময়কালে 702 কর্মী জাপানে গেছেন। বাংলাদেশ না পারলেও নেপাল কিভাবে এত কর্মী জাপানে পাঠাচ্ছে জানতে চাইলে জিয়া হাসান বণিক বার্তাকে বলেন, নেপালের আমলাতন্ত্র অনেক শক্তিশালী, কোনো প্রজেক্ট নিয়ে সহজে বাস্তবায়ন করতে পারে। আমাদের পোশাক খাত আছে, কিন্তু নেপালে সেরকম বড় খাত নেই, তাই আমাদের চেয়ে অভিবাসন বিষয়ে তারা বেশি সিরিয়াস। তাদের এই খাত অনেক বেশি শক্তিশালী ও নিয়মতান্ত্রিক। নেপালিদের চেহারা মঙ্গোলীয়দের মতো, তাই জাপানিরা তাদের বেশি পছন্দ করে। এছাড়া বিদেশে যেতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সহায়তা দেয়। BMETর মহাপরিচালক সালে আহমদ মোজাফফর বলেন, ভাষা শেখার জন্য প্রশিক্ষণার্থীর 6 মাস সময় লাগে। এ দীর্ঘ সময় নিজেদের ব্যয় বহন করা সবার জন্য সম্ভব না, যে কারণে অনেকে মাঝপথে ঝরে পড়ে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য ভাতা কিংবা বিদেশ যেতে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। জাপানের শ্রমবাজার নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাপানে কর্মীর চাহিদা আছে, কিন্তু আমাদের দেশের অদক্ষ শ্রমিক দিয়ে সে চাহিদা পূরণ কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সমাধান একটাই, চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে হবে। আমরা জাপান সেল করেছি, সেখানে ডেডিকেটেড ওয়েবসাইট করা হবে। জাপানের ক্ষেত্রে কোনো বাড়তি প্রক্রিয়া রাখা হচ্ছে না। পাশাপাশি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে কর্মীদের দক্ষ করার উদ্যোগ নিচ্ছি। জাপানি উদ্যোক্তাদের TCCর দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা দায়িত্ব নিয়ে জাপান থেকে বিশেষজ্ঞ এনে প্রশিক্ষণ দিতে পারবেন। জাল সনদপত্র ও ভুয়া ব্যাংক স্টেটমেন্টকে বিদেশগামী বাংলাদেশিদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, আমাদের কর্মীরা ভাবে যে জাল সনদ এবং অদক্ষতা নিয়ে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হয়, ফলে অনেক দেশে একসঙ্গে ভিসা জটিলতা হচ্ছে। জাপানের ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, এটার একটা কারণ ভুয়া সার্টিফিকেট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট। এজন্য এখন শাস্তির ব্যবস্থা জরুরি।